আমার বিয়ের এক সপ্তাহ না যেতেই সবাই বৈঠকে বসেছে। বৈঠক ডাকার বিষয়টা আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। আমার কাছে কেন জানি ভয় কাজ করছিল যে এক সপ্তাহ আমার বিয়ে হয়েছে, সেই এক সপ্তাহ তো আমি মোটামুটি অনেক কিছু শিখে গিয়েছিলাম এই সংসারের। আমার হাজব্যান্ড সংসারের ছোট ছেলে হওয়াতে সব কিছুতেই সে চুপ থাকে, কাউকে কোনো কিছু বলার সাহস তার নেই। আর আমি এই বাড়ির ছোট বউ, আমার বড় আরও চারটা বউ আছে। টোটাল আমার শাশুড়ির 5 ছেলে 2 মেয়ে। আমার ননদদেরও বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে 7 দিনের মাথায় যখন বৈঠক ডেকেছে, এটা ভেবে আমি খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আমি কি এই 7 দিনে কোনো অপরাধ করেছি কিনা। কারণ বৈঠক ডাকার আগ মুহূর্ত পর্যন্ত আমি ঠিক বুঝতে পারিনি যে বৈঠকটা ঠিক কী কারণে ডাকা হয়েছে। সবাই উপস্থিত হয়েছে। সন্ধ্যার পরে আমাদের ড্রয়িং রুমে দেখলাম সেখানে আমার চারটা জাও বসে আছে, আমার ভাসুরাও বসে আছে, আমার শাশুড়ি রুমের এক কোণায় বসে আছে। বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। যেহেতু আমি নতুন বউ, সেহেতু আমি একেবারেই চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছি। আমাকেও বসতে বলা হয়েছিল, কিন্তু আমি বসিনি, দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভিতরে অনেক বেশি ভয় কাজ করছিল। তবে আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম সে আরও বেশি ভয়ে আছে। সে কেন যেন সব কিছুতেই নার্ভাস হয়ে যায়। আমি এ বাড়িতে নতুন হওয়াতে তাদের আগের কোনো কিছুই আমি খুব ভালো জানি না। তাদের মধ্যে আসলে কি চলছিল বা প্রবলেমটা কোথায় ছিল। আমার শ্বশুর মারা গিয়েছেন আরও 15 বছর আগে। এটা আমি জানতাম আমার বিয়ের আগেই, কারণ আমাকে যখন দেখতে গিয়েছিল তখন বারবারই আমার যা আর ভাসুরের একটা কথাই বলছিলেন যে শুধুমাত্র ছেলের মা বেঁচে আছেন, তার মানে আমার শ্বশুর মারা গিয়েছেন। যাই হোক, সব কিছু মিলে যখন আমার বড় যা আমার ভাসুরকে বলছেন, তুমি কথা বলছো না কেন, তুমি কথা শুরু করো, কি বলবে বা কি বলতে চাচ্ছ সেটা নিয়ে আলোচনা শুরু করো। কথার এক পর্যায়ে আমার বড় ভাসুর বলতে শুরু করলো যে এত বছর মাকে দেখেছি, মায়ের জন্য কি না করেছি। আমার মেজো যা, সেজো যা, ছোট যা এক এক করে বলা শুরু করলো তারা কি করেছে আমার শাশুড়ির জন্য এই 15 বছর, মানে আমার শ্বশুর গত হওয়ার পর থেকে সব কিছুই বিশ্লেষণ করা শুরু করেছে। আমার কেন জানি বারবার মনে হচ্ছিল আমার হাজব্যান্ড নীরব হয়ে আছে কেন। তার মানে কি আমার হাজব্যান্ড আমার শাশুড়ির জন্য কোনো কিছুই করেনি এই 15 বছর? না, আমার হাজব্যান্ড কিছুই করেনি। কারণ আমার হাজব্যান্ড ছোট হওয়াতে বড় ভাইদেরকে এবং ভাই বোনদেরকে অনেক মান্য করে এসেছে, ভয় পেয়ে এসেছে। আমার শাশুড়িকে দেখলাম চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে কান্না করছিল। এটা দেখে আমার ভীষণ মন খারাপ লেগেছে, আমার কষ্ট লেগেছে। আর সেখানে আমি ছোট, তার উপরে আমি নতুন, আমার তো এখানে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমি তারপরও আমার হাজব্যান্ডের দিকে বারবার তাকাচ্ছিলাম যে সে কিছু বলছে না কেন। একটা পর্যায়ে আমার বড় যা বলা শুরু করলো সে অনেক ব্যস্ত, সে কোনোভাবেই আর আমার শাশুড়িকে টেক কেয়ার করতে পারবে না। আমার মেজো যাও সেম কথাই বলেছে, তার সংসার এখন মানুষ বেড়েছে, তার ছেলে মেয়েদের আলাদা আলাদা রুমের প্রয়োজন আছে। তারা সবাই তাদের চাকরি সূত্রে গ্রামের বাহিরে থাকে। সব কিছু মিলিয়ে বুঝতে পারলাম যে আমার শাশুড়ির দায়িত্বটা এখন কেউই নিতে চাচ্ছে না, আমাদের উপরে দিতে চাচ্ছে না। আমি বিষয়টা মর্মাহতভাবেই বোঝার চেষ্টা করছিলাম যে আমার আসলে কি বলা উচিত, কি করা উচিত। আমি বারবার আমার হাজব্যান্ডের দিকে তাকাচ্ছি যে সে কিছু বলছে না কেন। আমার শাশুড়ি এক পর্যায়ে কান্না শুরু করেছেন, আমি বুঝতে পেরেছি, কারণ ওনার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। উনি বারবার কাপড় দিয়ে চোখ মুছছেন, নাক মুছছেন, কিন্তু আমার যা আর ভাসুরের অকপটে তাদের সমস্যাগুলো বলে যাচ্ছেন। আচ্ছা, একটা মানুষকে নিয়ে যদি এত সমস্যার কথা বলা হয়, নিশ্চয়ই সেই মানুষটা তাদের কাছে থাকতে চাইবে না কখনোই। আমার শাশুড়িও বারবার বলছেন যে বাবা, মা, তোমাদের যেটা সিদ্ধান্ত হয় আমি সেটাই মেনে নিব। তোমরা আমাকে যেখানে রাখতে চাইবা আমি সেখানেই থাকবো। আমি কোনো উপায় না পেয়ে আমার হাজব্যান্ডকে বললাম, আপনি কিছু বলছেন না কেন? সে আমাকে ইশারায় বলল যে আমি যেন কোনো কথা না বলি। আমি অবাক হলাম, আমার হাজব্যান্ড তো তার মায়ের দায়িত্ব নেওয়ার কোনো কথা বলছে না। আমার চারটা যা, ভাসুর, কেউই আমার শাশুড়ির দায়িত্ব নিতে চাচ্ছে না। তারা হয়তো চাচ্ছে আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য, যে জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। যে আমরা এতগুলো মানুষ থাকতে আমার শাশুড়ি কেন অন্য কোথাও থাকবে? আমার জায়েরা যদি তার দায়িত্ব নিতে না পারে, আমি দায়িত্ব নিব। কারণ প্রত্যেকেই 10 বছর, 15 বছর, কিংবা কেউ 5-7 বছর আমার শাশুড়িকে দেখেছেন বা খাওয়াচ্ছেন। আজকে এই বাসায় তো কালকে অন্য বাসায়, এভাবে আমার শাশুড়ি হেসে খেলে সময় কাটিয়েছেন। কিন্তু আমি আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাসে টের পাই তার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। সেজন্য আমি অকপটে বললাম যে ভাই, যদি অপরাধবোধ মনে না করেন তাহলে আমি একটা কথা বলি, যে মা আমাদের সাথেই থাকবে এখন থেকে। আমরা ডাল ভাত যা খেয়ে বেঁচে থাকি, ঠিক মাও তাই খেয়ে বেঁচে থাকবে আমাদের সাথে। কি মা, আপনি থাকতে পারবেন না আমাদের সাথে? আমার শাশুড়ি আমার কথা শুনে হু হু করে কেঁদে উঠেছেন। আমার হাজব্যান্ড বারবার ইশারা দিয়ে আমাকে থামার জন্য বলছে,
কারণ ও সাহস পাচ্ছে না ওর ভাই আর ভাই বউদের উপর কথা বলতে। আমি বুঝতে পেরেছি যে হয়তো বা আজীবন আমার ভাসুর আর যাদের কথা মতোই আমার হাজবেন্ড উঠেছে বসেছে, সেজন্য সে সাহস পাচ্ছে না। এক পর্যায়ে আমার ভাসুর চিৎকার করে বলল যে তোমরা কি খেয়ে বাঁচবা, যে মাকে তোমাদের কাছে রাখতে চাইছো। এটাই আমি আরো বেশি কষ্ট পেয়েছি। আমি শুধু বলেছি আপনাদের কেউ যখন দায়িত্ব নিতেই পারবেন না, মানুষটার বাইরে থাকার কোনো প্রশ্নই আসে না, মা আমাদের সাথেই থাকবে। আমার স্বামীকে এত বছর সবে মুরগি বানিয়ে রেখেছিল। যেহেতু আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছেন, আমার শাশুড়িকে ছেলেদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে থাকতে হয়েছে, তাদের আশ্রয়ে থাকতে হয়েছে। সেজন্য আমার শাশুড়িও কখনো মন খুলে কিছু বলতে পারেনি। আর আমার হাজবেন্ড যেহেতু ছোট, রুজি রোজগার ছিল না, সেজন্য ভাই বউদের কাছে হাত পাততে হতো, যার কারণে সবকিছুতেই সে ভয় পায়। সবকিছুতেই সে মনে করে তাকে যদি ঘর থেকে বের করে দেওয়া হয়, তাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাকে যদি সবকিছু থেকে বঞ্চিত করে, সেজন্য সে ভয়ে কখনো কিছু বলতে পারতো না। আমার শাশুড়ি এখন আমার সাথেই থাকে। কাউকে আমি আর ঝামেলায় ফেলতে চাই না, কারণ কেউ চাকরি করে, কেউ হয়তো বা বাচ্চা পালে, কেউ হয়তো বা হাজবেন্ডকে নিয়ে অনেক ব্যস্ত, কেউ আমার শাশুড়ির দায়িত্ব নিতে চায় না। আজকে থেকে আমার শাশুড়ির সব দায়িত্ব আমার। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমার শাশুড়িকে আর অন্য কারোর কাছে কষ্ট পেতে দিব না। আমার শাশুড়ির কান্না দেখে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। একটা মা কত কষ্ট করে আশা করে সন্তানকে দুনিয়াতে আনে, আর সেই সন্তানরাই একটা সময় মা বাবাকে আশ্রয় দিতে চায় না। পৃথিবী কত নিষ্ঠুর, তাই না?